পীরে কামিল পর্ব সংখ্যা ২। বিশাল এক বাড়ির পেছনের অ্যানেক্সি থেকে গানের আওয়াজ লনে ভেসে আসছিল। বাইরের যে কেউ অ্যানেক্সির ভেতরে থাকা মানুষগুলোর ধৈর্যে আশ্চর্য হওয়ার কথা। তবে অ্যানেক্সির ভেতরে থাকা মানুষগুলোর অবস্থা যদি কেউ দেখত, তাহলে এই ধৈর্যের রহস্যের ভেদ উন্মোচন হয়ে যেত। অ্যানেক্সিতে থাকা ৬টি ছেলে তখন যে অবস্থায় ছিল, তাতে এর চেয়ে স্পিডে চলা মিউজিকও এদেরকে প্রভাবিত করতে পারবে না। আর যতদূর কথা রইল সপ্তম ছেলেটির, তাহলে বলতে হয় যে ও এমন কিছুতে তেমন প্রভাবিত হয় না। অ্যানেক্সির রুমটা তখন ধোঁয়া আর উটকো গন্ধে ভরা। কার্পেটের উপর নামকরা এক রেস্টুরেন্ট থেকে আনা খাবারের খোলা বক্স এবং ডিসপোজেবল প্লেট চামচ ছড়িয়ে ছিটিয়ে আছে। খাবারের উচ্ছিষ্ট ও হার্ড ডিশ এদিক সেদিক ফালানো। সফট ড্রিঙ্কসের খালি বোতলগুলো চারপাশে গড়াগড়ি খাচ্ছে। এসবের মাঝে বোতল থেকে গড়িয়ে পড়া কেচাপ কার্পেটের দশা আরো করুণ করে তুলেছিল। সেই ৭টি ছেলে তখন কার্পেটের উপরেই একে অপরের থেকে অল্প অল্প দূরত্বে বসা। ওদের সামনে পড়ে থাকা বিয়ারের খালি ক্যান স্তূপে পরিণত হয়েছে। বিনোদনের ধারাবাহিকতা সেখানেও থামেনি, কারণ ওরা এখন ড্রাগস নিচ্ছিল। আর ব্যবস্থা করেছে ওদের মধ্যে একজন। গত ২ মাসে এই নিয়ে তৃতীয়বারের মতো ওরা এমন অ্যাডভেঞ্চারের জন্য একত্রিত হয়েছে। ৩ দফায় আলাদা ৪ ধরনের ড্রাগস ট্রাই করেছে এই ছেলেগুলো। প্রথমবার যে ড্রাগস নিয়েছিল তা ওদের একজনার বাবার ড্রয়ার থেকে পাওয়া। দ্বিতীয়বার এক ক্লাসমেটের মাধ্যমে ইসলামাবাদের এক ক্লাব থেকে কিনিয়ে এনেছিল। এবার নিচ্ছে রাওয়ালপিন্ডি ট্রিপের সময় একজন আফগানের কাছ থেকে কেনা ড্রাগস। প্রতিবার ওরা ড্রাগসের সাথে অ্যালকোহল মিশিয়ে নেয়, যা জোগাড় ওদের বাহাতের কাজ। এই মুহূর্তে ৭ জন ছেলের ৬ জনই নেশায় বুঁদ, তবে একজন তখনও কাঁপা কাঁপা হাতে ড্রাগসের গন্ধ নেওয়ার চেষ্টা করছে। অন্যদের মধ্যে ২টো ছেলে সিগারেট টানতে টানতে বাকিদের সাথে ভাঙাচোরা আলাপে মশগুল। কেবল সপ্তম ছেলেটি সম্পূর্ণ হুঁশে ছিল, যার চেহারা পিম্পলে ভরা। গলার কালো আটসাঁট সুতোয় ৩-৪টা অদ্ভুত ধরনের তামার লকেট ঝুলছিল। পরনে এলভিস প্রিসলি স্টাইলের কলার বিশিষ্ট চেক ডার্ক ব্লু শার্টের সঙ্গে ধূসর রঙের জিন্স। জিন্সের ২ হাঁটুতে ম্যাডোনার মুখ আঁকা। চোখ খুলে ডানে থাকা বন্ধুদের থেকে এক নজর তাকালো ছেলেটি। ওর চোখও লাল, তবে বাকিদের মতো নেশায় বুঁদ মনে হচ্ছে না। কয়েক মিনিট অন্যদের দিকে তাকিয়ে থেকে ও সোজা হয়ে বক্সে থাকা বাকি ড্রাগসগুলো একটা কোণে ঢেলে নিল। এরপর ছোট একটা স্ট্র দিয়ে শুনতে লাগলো তা। কিছুক্ষণ পর স্ট্র একদিকে ফেলে দিয়ে হাতের তালুতে একটু ড্রাগস নিয়ে খানিক উৎসাহী ও কৌতূহলী হয়ে, কিন্তু পুরো সতর্ক থেকে তা টেস্ট করলো। পরক্ষণেই বিদ্যুতের গতিতে বাঁদিকে থুতু ফেলে ও। সন্দেহ নেই যে ড্রাগস খুব ভালো কোয়ালিটির, কারণ ওর চোখ আগের চেয়ে লাল হয়ে গেছে, কিন্তু এখন নিয়ন্ত্রণ হারায়নি হু। চেহারার অভিব্যক্তি দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল নিজের এই অ্যাডভেঞ্চারে খুব বেশি সন্তুষ্ট হতে পারেনি। ২-১ মিনিট পর কার্পেটে পড়ে থাকা একটা বিয়ারের ক্যান নিয়ে তাতে চুমুক দিয়ে গলা থেকে ড্রাগসের স্বাদ পরিষ্কারের চেষ্টা করল। ক্যান পাশে রেখে আরো কয়েক মিনিট কোণে থাকা ড্রাগসের দিকে তাকিয়ে থাকে ও। বাকিরা তখন নেশায় বুঁদ হয়ে কার্পেটের উপর উল্টে পাল্টে পড়া, কিন্তু ও তখনও আগের মতো বসে বসে ক্যানে চুমুক দিচ্ছিল। চোখ ফোলা, তবে চোখের উজ্জ্বলতা ইঙ্গিত দিচ্ছে নেশা এখনো পুরোপুরি কাবু করতে পারেনি ওকে। এই নিয়ে তৃতীয়বার ওর সঙ্গে একই ব্যাপার ঘটছে। প্রথম ২ বারও ড্রাগস নেওয়ার পর ঠিক এভাবেই বসেছিল ও, অথচ ওর বন্ধুরা কত অল্পতেই নেশায় বুঁদ হয়ে গিয়েছিল। রাতের শেষ প্রহরে বাকিদের সেভাবে ফেলেই রেখে প্রতিবার বাড়ি চলে যায় ও। আজকেও এটাই করার ইচ্ছে। রুমের ভেতরের গন্ধ এই প্রথম বিরক্ত করে ওকে। উঠে দাঁড়ানোর চেষ্টা করলে পড়ে যাওয়ার উপক্রম হয়। কোনো রকম সামলে সোজা হয়ে উঠে দাঁড়ালো ও। নিচে ঝুঁকে কার্পেট থেকে চাবি, রিং, ওয়ালেট আর ক্রেডিট কার্ড তুলে নিয়ে সামনে এগিয়ে স্টেরিও বন্ধ করে দেয়। ফোলা লাল চোখ নিয়ে রুমটাকে আরেকবার দেখে কিছু মনে করার চেষ্টা করে। কিছু মনে না পড়ায় দরজার দিকে আগায় ও।
নিচে বসে জগার্স পরে ফিতাগুলো গোড়ালিতে টাইট করে বেঁধে নিয়ে দরজার লক খুলে বেরিয়ে আসে। করিডোরের অন্ধকারে হাঁটতে হাঁটতে অ্যানেক্সির দরজা খুলে লনে বেরিয়ে আসে ও। সিঁড়ি দিয়ে নামার সময় অনুভব করল নাক থেকে কিছু গড়িয়ে পড়ছে। বাঁ হাত তুলে উপরে ঠোঁটে রাখতে আঙ্গুল চিটচিটে হয়ে এলো ওর। হাত উঠিয়ে অ্যানেক্সির লাইটের আলোয় দেখলো আঙ্গুলের ডগায় ফোঁটা ফোঁটা রক্ত লেগে আছে। ট্রাউজারের পকেট হাতড়ে রুমাল বের করে আঙুল আর নাক থেকে গড়িয়ে পড়া রক্ত মুছে নিল ও। এর মধ্যে অনুভব করে গলায় কিছু আটকে গেছে। কেশে গলা পরিষ্কারের চেষ্টা করে। শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল এখন ওর। কয়েকটা গভীর শ্বাস নিয়ে সে কষ্ট উপশম করতে চায়। ওখানে দাঁড়িয়ে দু তিনবার থুতু ফেলে কিছুটা ধাতস্থ হয়ে সিঁড়ি দিয়ে আবার নামতে শুরু করে। কিন্তু নাকে অদ্ভুত শিহরণ টের পেয়ে থেমে যায়। কিছু একটা ওর নাক থেকে জোরে সোরে বাইরে বইতে শুরু করেছে। অসহায়ের মতো নিচে ঝুঁকে পড়ল। স্রোতের গতিতে নাক দিয়ে বেরোনো রক্ত ছিটকে পড়ছে সিঁড়িতে। মার্বেল পাথরের উপর গড়িয়ে পড়া তাজা লাল রক্তের দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল ছেলেটি। গলফ ক্লাবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছিল। ১৬ বছরের সালার সিকান্দারও আন্ডার-16 ক্যাটাগরিতে 7 আন্ডার পার স্কোর নিয়ে প্রথম পজিশনে ট্রফি গ্রহণের জন্য উপস্থিত সেখানে। ছেলের নাম ডাকতে শুনে সিকান্দার ওসমান হাততালি বাজিয়ে মনে মনে সেই ট্রফি ক্যাবিনেটের কথা ভাবেন থাকেন, যেটার মাঝে এই বছরও তাকে কিছু পরিবর্তন করাতে হবে। সালারের অর্জিত শিল্ড ও ট্রফির সংখ্যা এই বছরও আগের বছরগুলোর মতোই। তার সব ছেলেমেয়েরাই পড়াশোনায় ভালো, কিন্তু সালার সিকান্দার বাকিদের চেয়ে একদম আলাদা। ট্রফি, শিল্ড ও সার্টিফিকেটের ব্যাপারে অন্যদের চেয়ে অনেক এগিয়ে। 150+ আইকিউ লেভেল সম্পন্ন এ ছেলের মোকাবেলা করা তার জন্য অন্য ছেলেমেয়েদের পক্ষে সম্ভব নয়। গর্বের সাথে হাততালি দিতে দিতে সিকান্দার ওসমান ডানে বসে থাকা স্ত্রীকে ফিসফিসিয়ে বললেন, গলফে এটা ওর 13তম এবং এ বছরের চতুর্থ ট্রফি। সবকিছুর হিসাব রাখছেন নাকি আজকাল? তাইবা সিকান্দার হেসে বললেন। সিকান্দার উসমানের স্থির দৃষ্টি প্রধান অতিথির কাছ থেকে ট্রফি নেওয়া ছেলের দিকে। শুধু গল্ফের কারণ তুমিও জানো। তাইবা ছেলের দিকে তাকালেন। সালার সিটে এসে আশেপাশের সিটে থাকা পুরস্কার জয়ীদের সঙ্গে হাত মেলাচ্ছিল। আই বেট তখন যদি ও প্রফেশনাল খেলোয়াড়দের সঙ্গে খেলতো, এখন ওর হাতে এই ট্রফিই থাকতো। সিকান্দার উসমান গর্বের সাথে দাবি করেন। স্বামীর দাবিতে তাইবা সিকান্দার মোটেও অবাক হননি, কারণ সালারকে নিয়ে এটা একজন বাবার বলা আবেগী কোনো কথা না, বরং তাদের ছেলে সত্যিই এত ব্যতিক্রম। 2 সপ্তাহ আগের কথা। তাইবা সিকান্দার তার ভাই জুবাইরের সাথে এ গলফ ক্লাবে এসেছিলেন। ভাই ও ছেলের মাঝে হওয়া 18 হোলের সেই ম্যাচের কথা মনে পড়ে যায় তার। প্রায় রাফে পড়ে যাওয়া একটা বলকে সালার সে পরিচ্ছন্নতা ও দক্ষতার সাথে আবার গ্রিনে নিয়ে এসেছিল। তা ওর মামা জুবায়েরকে বাকরুদ্ধ করে দেয়। তিনি এই প্রথম সালারের সঙ্গে গলফ খেলতে এসেছেন। আমার বিশ্বাস হচ্ছে না 18 হোল শেষ হওয়া পর্যন্ত এই এক বাক্য তিনি কতবার বলেছিলেন তা কেউ মনে করতে পারবে না। রাফে খেলার স্বর যদি তাকে বাকরুদ্ধ করে থাকে, তাহলে সালার সিকান্দারের পোর্টার্স তাকে হতভম্ব করে দেয়। বল হলের দিকে করাতে দেখে ক্লাবের সবার উপর থেকে নজর সরিয়ে জুবায়ের মনে মনে বোনের ছেলে ও গর্তের মাঝে দূরত্ব মেপে অবিশ্বাসী চোখে তাকিয়ে রইলেন। সালার সাহেব আজ ভালো খেলছে না। জুবায়ের পেছনে ফিরে ক্লাবের ক্যাডির দিকে তাকায়, যে গলফ কার্ট ধরে রেখে সালারের দিকে তাকিয়ে বিড়বিড় করছিল, এখন ভালো খেলছে না। টিটকারি সুরে ক্লাবের ক্যাডিকে বলেন তিনি। জি সাহেব, না হলে বল কখনো রাফে যেত না। ক্যাডি স্বাভাবিক ভঙ্গিতে উত্তর দেয়। আপনি এখানে আজ প্রথম খেলতে এসেছেন। সালার সাহেব গত 3 বছর ধরে খেলছে, তাই আমি বলতে পারি অন্যান্য দিনের তুলনায় সে আজ ভালো খেলছে না। টেডি সালারের ব্যাপারে জুবায়ের ধারণাকে সমৃদ্ধ করে। জুবায়ের বোনের দিকে তাকান, যে ভাইয়ের দিকে তাকিয়ে প্রসন্নভাবে হাসছিল। পরের বার আমি পুরো প্রস্তুতি নিয়ে আসব। খেলার জায়গাও আমিই নির্বাচন করব। বোনের সাথে সালারের কাছে যেতে যেতে বললেন তিনি। এনি টাইম এনি প্লেস। তাইবা সিকান্দার পুরো আত্মবিশ্বাসের সাথে ছেলে হয়ে ভাইয়ের চ্যালেঞ্জ গ্রহণ করলেন। আমি এই উইকেন্ডে তোমাকে টিএ ও ডিএ এর সাথে করাচি ডাকতে চাই, বোনের ছেলের কাছে এসে মৃদুভাবে বললেন। সালার হেসে জিজ্ঞেস করে, কিসের জন্য? আমার বিহাফ হয়ে তোমাকে করাচি চেম্বার অফ কমার্সের সভাপতির সাথে একটা ম্যাচ খেলতে হবে। আমি এবার নির্বাচনে তার কাছে হেরেছি। ও যদি কারো কাছে গল্ফে হারে তাহলে নিশ্চিত হার্ট অ্যাটাক করবে, সেটাও যদি হয় একটা বাচ্চার হাতে। সো লেটস সেটেল দ্য স্কোরস।
সাইবা সিকান্দার ভাইয়ের কথা শুনে হাসছিলেন, কিন্তু সালারের কপাল কুঁচকে যায়। বাচ্চা মামার বলা এই সপ্তাহে আপত্তি ওর। আঙ্কেল, মনে হয় আগে আপনার সঙ্গে আমার কালকে 18 হোলের আরেকটা ম্যাচ খেলতে হবে। আসজাদ দরজা খুলে মায়ের রুমে ঢুকে, আম্মি, আপনার সাথে জরুরি কথা ছিল। হ্যাঁ বলো, কি বলবে? আসজাদের মা ছেলেকে জিজ্ঞেস করলেন। আসজাদ সোফায় বসে, হাসিম আঙ্কেলদের ওদিকে যাননি? না। কেন, বিশেষ কিছু? হ্যাঁ, ইমামা এই উইকেন্ডে এসেছে। ঠিক আছে, আজ সন্ধ্যায় যাব। তুমি গেছো? শাকিলা হেসে জিজ্ঞেস করলেন। হ্যাঁ, আমি গেছি একবার। কেমন আছে ইমামা? এবার অনেকদিন পর এলো। হ্যাঁ, 2 মাস পর। শাকিলার কাছে ছেলেকে কিছুটা অস্থির লাগলো। কোনো সমস্যা? আম্মি, অনেকদিন ধরে আমার মনে হয় ইমামা বদলে গেছে। বদলে গেছে মানে কি? মানে হয়তো ব্যাখ্যা করতে পারবো না, কিন্তু আমার সাথে ওর ব্যবহার কেমন যেন অদ্ভুত। আসজাদ কাঁধ উঠিয়ে বলল, আজ সাধারণ একটা কথাই রেগে গেছে। আগের মতো কিছু নেই এখন ওর মাঝে। বুঝতে পারছি না কি হচ্ছে। এটা তোমার ভ্রম আসজাদ। ওর আচরণ কেন বদলাতে যাবে? তুমি বেশি আবেগী হয়ে ভাবছো। শাকিলা ছেলেকে বোঝানোর চেষ্টা করেন। না আম্মি, প্রথম দিকে আমিও ভেবেছি এটা হয়তো ভ্রম, কিন্তু এখন বিশেষ করে আজ নিজের অনুভূতিকে আমার ভ্রম মনে হচ্ছে না। ইমামা ভীষণ অভদ্রভাবে কথা বলেছে আমার সাথে। তোমার কি মনে হয় ওর আচরণ কেন বদলেছে? শাকিলা টেবিলের উপর চিরুনি রেখে বললেন, এটা তো আমার জানা নেই। জিজ্ঞেস করোনি ওকে? একবার না বহুবার। তারপর? প্রতিবার আপনার মতো বলে ভুল ভাবছি, কখনো বলে পড়াশোনার কারণে, আবার কখনো বলে ম্যাচিউর হয়ে গেছে তাই। তাহলে এখানে ভুল কি বলেছে? হয়তো সত্যিই তাই। শাকিলা বললেন, আম্মি, ব্যাপার চুপচাপ হয়ে যাওয়ার না, মনে হচ্ছে ও আমার থেকে দূরে সরে যাচ্ছে। তুমি অযথা চিন্তা করছো আসজাদ। আমার মনে হয় না এমন কিছু হবে। তাছাড়া তোমরা ছোটবেলা থেকে একজন অন্যজনকে চেনো, একজন আরেকজনের অভ্যাস সম্পর্কে জানো। শাকিলার কাছে ছেলের উদ্বিগ্নতা সম্পূর্ণ অর্থহীন মনে হয়। বয়সের সাথে পরিবর্তন আসা স্বাভাবিক। এখন তোমরা আর বাচ্চা না, তাই ছোট ছোট বিষয় নিয়ে অস্থির হওয়ার অভ্যাস ছাড়ো। ছেলেকে বোঝালেন। তাছাড়া হাসিম ভাই পরের বছর বিয়ে সম্পূর্ণ করতে চায়। বলল বিয়ের পর পড়াশোনা শেষ করবে ও। অন্তত সে নিজের দায়িত্ব থেকে অবসর চায়। বড়দের সিদ্ধান্তের কথা খোলাসা করলেন। আঙ্কেল এসব বলেছে? আসজাদ কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করে মাকে। একবার না, অনেকবার। আমার তো মনে হয় তার প্রস্তুতিও নিচ্ছে। আসজাদ খানিক স্বস্তি বোধ করল। হতে পারে এই কারণে ইমামা কিছুটা চিন্তিত। হ্যাঁ, হতে পারে। তা যাই হোক, আগামী বছর বিয়ে হয়ে যাওয়াই ভালো। আসজাদ নিশ্চিন্ত হয়। ছেলেটি 16 বা 17 বছরের হবে। দেখতে হালকা পাতলা লম্বা গড়নের। চেহারায় বয়ঃসন্ধির ছাপ, যার উপর একবারও ঘুর চালানো হয়নি এখনো। সে ছাপ ওর নির্দোষ ভাবটাকে ধরে রেখেছিল। পরনে স্পোর্টস শর্টস আর ঢিলেঢালা শার্ট, পায়ে কটনের মোজা ও জগার্স, মুখে চিবুচ্ছে চুইংগাম, চোখে অদ্ভুত এক অস্থিরতা আর সংশয়ের মিশ্র। এই মুহূর্তে ও জনবহুল এক রাস্তা দিয়ে নিজের হেভি ডিউটি মোটর বাইকটা প্রায় উড়িয়ে নিয়ে যাচ্ছে, তাও কোনো রকম হেলমেট ছাড়া, খুব রাশ ভঙ্গিতে। ও 2বার সিগন্যাল ভাঙল, তৃতীয়বার বিপজ্জনক গতিতে কয়েকটা গাড়ি ওভারটেক করলো, চতুর্থবার বাইকের সামনের চাকা উপরে তুলে পেছনের চাকা দিয়ে অনেক দূর পর্যন্ত গেল, 2বার ডানে বামে না দেখে মনমতো বিদ্যুতের গতিতে টার্ন নিল, একবার জিগ জেগ স্টাইলে চালালো। ষষ্ঠ দফা বাইক পুরো স্পিডে রেখে 2 পা উঠিয়ে ফেলল। একই গতি বজায় রেখে এক লেন ভেঙে আরেক লেনে শো শো শব্দ ঢুকে পড়ে এবার। ট্রাফিক সিগন্যাল বেজে উঠল। স্পিড ফুল রেখে হ্যান্ডেল থেকে হাত সরিয়ে নেয় ও। বাইক গিয়ে পুরো গতিতে সামনে থেকে আসা এক গাড়ির সঙ্গে ধাক্কা খায়। এক ঝটকায় বাতাসের সঙ্গে উড়ে কিছুর উপর পড়ল ও। কিন্তু কিসের উপর আন্দাজ করতে পারেনি। ওর মস্তিষ্ক অন্ধকারে তলিয়ে যাচ্ছে। দুটি ছেলে স্টেজে একে অপরের মুখোমুখি রোস্ট্রামের পেছনে দাঁড়িয়ে আছে, কিন্তু হলে উপস্থিত ছাত্রছাত্রীদের চোখ সবসময়ের মতো একজনের দিকেই স্থির। ওরা দুজন হেড বয় নির্বাচিত হওয়া নিয়ে তদারকি করছে, যা স্কুলের প্রোগ্রামের একটি অংশ। ওদের রোস্ট্রামের সামনে পোস্টার লাগানো, যার একটাই ভোট ফর সালার এবং অপরটায় ভোট ফর ফাইজান লেখা। ফাইজান হেড বয় হওয়ার পর যেসব সম্ভাব্য পদক্ষেপ নেবে তা এলান করছে। সালার গম্ভীরভাবে প্রতিপক্ষকে দেখছে। ফাইজান স্কুলের সেরা বক্তা,
এই মুহূর্তে নিজের দক্ষতার জ্বলন্ত প্রদর্শন করতে সে ব্রিটিশ উচ্চারণে কথা বলছিল, যার জন্য ওর সুখ্যাতি। চমৎকার সাউন্ড সিস্টেমের কারণে ফাইজানের আওয়াজ ও কথার স্টাইল দুটোই ভীষণভাবে প্রভাব ফেলার মতো। হল জুড়ে পিনপতন নীরবতা। এই নীরবতা শুধু তখন ভাঙে যখন ফাইজানের সাপোর্টার্সরা ওর কোনো ভালো কথায় প্রশংসা করে। হাততালিতে মুখরিত হয়ে ওঠে পুরো হল। আধ ঘন্টা পর ফাইজান যখন ভোটের আপিল শেষ করে চুপ হলো, পরের কয়েক মিনিট পর্যন্ত হল জুড়ে তালি আর শীষ বাজতে থাকে। এই তালির মধ্যে সালার সিকান্দারও সামিল ছিল। ফাইজান বিজয়ী দৃষ্টিতে একবার পুরো হল এবং সালারের দিকে তাকায়। প্রতিপক্ষকে নিজের জন্য হাততালি বাজাতে দেখে ঘাড়ের হালকা ইশারায় কৃতজ্ঞতা জানায়। সালার সিকান্দার যে সহজ প্রতিপক্ষ না, ফাইজান আকবর তা ভালো করেই জানে। স্টেজ সেক্রেটারি এবার সালার সিকান্দারের নাম অ্যানাউন্স করলেন। সালার উঠে তালির গুঞ্জনের মাঝেই বলতে শুরু করে, গুড মর্নিং ফ্রেন্ডস, বলে একটু থামে। ফাইজান আকবর একজন বক্তা হিসেবে নিঃসন্দেহে আমাদের স্কুলের গর্ব। আমরা বা অন্য কারো পক্ষে তার মোকাবেলায় এক স্টেজে দাঁড়ানো সম্ভব না। কিছুক্ষণের জন্য থেমে ফাইজানের দিকে তাকায়, যার মুখে গর্বের হাসি, কিন্তু বাক্যের পরবর্তী অংশ সেই হাসি অদৃশ্য করে দেয়। যদি বিষয় শুধু কথা বানানোর হয়। কিন্তু হল জুড়ে সবার মাঝে হালকা হাসির রোল পড়ে। সালার কণ্ঠের গাম্ভীর্য বজায় রেখে বলতে থাকে, কিন্তু একজন হেড বয় এবং একজন বক্তার মাঝে অনেক ব্যবধান রয়েছে। বক্তাকে কথা বলতে হয়, হেড বয়কে কাজ করে দেখাতে হয়। দুজনের মাঝে টকার ও ডুয়ার এর পার্থক্য, এবং গ্রেট টকার্স আর নট গ্রেট ডুয়ার্স। সালারের সাপোর্টারদের হাততালির আওয়াজ হল ভরে উঠল। আমার কাছে ফাইজান আকবরের মতো সুন্দর কথার প্রবাহ নেই। রয়েছে শুধু নিজের নাম ও পড়াশোনার রেকর্ড। তাছাড়া কনভিন্সিং এর জন্য শব্দের ঝড় তোলার ইচ্ছে নেই আমার। আমি শুধু কিছু বাক্য বলতে চাই আপনাদেরকে, ট্রাস্ট মি অ্যান্ড ভোট ফর মি। ধন্যবাদ জানিয়ে সালার যখন মাইক অফ করে তখন হল তালির আওয়াজে মুখরিত। 1 মিনিট 40 সেকেন্ডে সালার সিকান্দার সে পরিমিত ও ক্যালকুলেটেড স্টাইলে কথা বলেছে, যা তার বিশেষত্ব। কিন্তু সে 1.5 মিনিটই ফাইজানের আশায় পানি ঢেলে দেওয়ার জন্যই যথেষ্ট। প্রাথমিক পরিচয় শেষে উভয় ক্যান্ডিডেটের মাঝে প্রশ্ন উত্তর পর্ব শুরু হয়। সালার বক্তৃতার মতোই সংক্ষিপ্ত আকারে প্রশ্নের উত্তর দিচ্ছিল, যেখানে ওর সবচেয়ে লম্বা উত্তরও 4 বাক্যে সীমাবদ্ধ থাকতো, সেখানে ফাইজানের সবচেয়ে ছোট উত্তরও 4 বাক্যের বড় হতো। ফাইজানের কথা বলার যে সাবলীলতা ও দক্ষতাকে ওর গুণ ধরা হতো, সেই মুহূর্তে স্টেজে সালার সংক্ষিপ্ত ও গম্ভীর উত্তরের সামনে তার মুখ থুবড়ে পড়ছিল, যা ফাইজান নিজেও টের পাচ্ছিল। যে প্রশ্নের উত্তর সালার এক শব্দ বা এক বাক্যে দেয়, অভ্যাসগত কারণে ফাইজানকে সেই উত্তর লম্বা টানতে হয়। সালারের বক্তৃতায় ফাইজানকে নিয়ে করা মন্তব্য উপস্থিত ছাত্রছাত্রীদের কাছে সত্য মনে হতে থাকে। একজন বক্তা শুধু কথা বলতে জানে। সালার সিকান্দারকে কেন হেড বয় বানানো উচিত? প্রশ্ন করা হলো। কারণ আপনারা সেরা মানুষ বেছে নিতে চান, উত্তর দেওয়া হয়। এ বাক্য আত্ম অহংকার বোঝায় না, আপত্তি জানালো হলো। না, এটা আত্মবিশ্বাস বোঝায়। আপত্তি খণ্ডন করা হয়। আত্ম অহংকার ও আত্মবিশ্বাসের মাঝে পার্থক্য তীক্ষ্ণ সুরে জিজ্ঞাসা করা হলো। সেটাই যা ফাইজান আকবর ও সালার সিকান্দারের মাঝে। গম্ভীরভাবে বলা হয়, যদি আপনাকে হেড বয় না বানানো হয় তবে আপনার উপর কি প্রভাব পড়বে? না, প্রভাব আমার উপর না, পড়বে আপনাদের উপর। কিভাবে? সেরা মানুষকে দেশের লিডার নির্বাচন না করলে প্রভাব জাতির উপর পড়ে, সেরা মানুষের উপরে নয়। আপনি নিজেকে সেরা দাবি করছেন। আবারও আপত্তি জানানো হলো। এ হলে এমন কেউ আছে যে নিজেকে খারাপ মানুষের সাথে ইকুয়েট করবে? হতে পারে আছে। তাহলে আমি তার কাছে দেখা করতে চাই। হলে হাসির দমকা বয়ে গেল। হেড বয় নির্বাচিত হওয়ার পর সালার সিকান্দার যেসব পরিবর্তন আনবে সে সম্পর্কে কিছু বলুন। পরিবর্তন বলা যায় না, করে দেখাতে হয়, যা হেড বয় হওয়ার আগে করে দেখানো সম্ভব না। আরও কিছু প্রশ্ন করা হয়। শেষ প্রশ্ন হিসেবে স্টেট সেক্রেটারি একটি শ্রীলঙ্কান ছেলের প্রশ্ন নিলেন, যে কিছুটা দুষ্টু হেসে উঠে দাঁড়ায়। আপনি যদি আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমি ও আমার পুরো গ্রুপ আপনাকে ভোট দেবে। সালার ছেলেটার কথায় হাসে। উত্তর দেওয়ার আগে আমি জানতে চাই আপনারা গ্রুপে কয়জন আছেন? 6 জন, শ্রীলঙ্কান ছেলেটি বলল। সালার মাথা নেড়ে সম্মতি জানায়। ওকে, প্রশ্ন করুন। আপনি একটু হিসেব করে বলুন, যদি আমরা আমরা 2 6 7 8 9 5 এর সাথে 9 5 2 8 5 2 যোগ করি, তা থেকে 3 9 9 9 9 9 বিয়োগ করি এবং এর সাথে
929292 যোগ করি এবং তা শ্রীলঙ্কান ছেলেটি থেমে থেমে কাগজ থেকে জিজ্ঞেস করছিল 6 দিয়ে গুণ করি, এরপর তা 2 দিয়ে ভাগ করি এবং ফলাফলের সাথে 492359 যোগ করি, তাহলে উত্তর কত আসবে? বলে শেষ করতে পারল না। 5742479 বিদ্যুৎ গতিতে সালার উত্তর দেয়। শ্রীলঙ্কান ছেলেটি কাগজে এক নজর চোখ বুলিয়ে অবিশ্বাস্য ভঙ্গিতে মাথা নেড়ে হাততালি দিতে শুরু করে। ফাইজানের কাছে নিজেকে তখন একজন অভিনেতা ছাড়া আর কিছুই মনে হচ্ছিল না। পুরো হল শ্রীলঙ্কান ছেলেটির সঙ্গে সালারের জন্য হাততালি দিচ্ছে। পুরো প্রোগ্রাম এক ধরনের রসিকতা মনে হলো ফাইজানের। 1 ঘন্টা পর স্টেজ ছেড়ে নামার সময় বুঝে যায় প্রতিযোগিতা শেষ হওয়ার আগেই হার নিশ্চিত। 150+ আইকিউ লেভেল সম্পন্ন সালার সিকান্দারের প্রতি জীবনে এর আগে কখনো এত ঈর্ষা অনুভব করেনি ফাইজান আকবর। ইমামা আপা, আপনি লাহোর যাবে কবে? মাথা তুলে তাকায় ইমামা। সাইকেলের গতি কমিয়ে ওর চারপাশে চক্কর কাটছে সাদ। কালকে। কেন? নোট বন্ধ করে জিজ্ঞেস করে। আপনি চলে গেলে আমি আপনাকে অনেক মিস করি, সাদ বলল। কারণ কি? ইমামা একগাল হেসে ভাইয়ের কাছে জানতে চায়। কারণ আমার কাছে আপনাকে অনেক ভালো লাগে। আপনি অনেক খেলনা নিয়ে আসেন, ঘুরতে নিয়ে যান, আমার সাথে খেলেনও, তাই। সাদ বোনকে কে কারণ বলে। আপনার সঙ্গে আমাকে লাহোর নিয়ে যাবেন? ইমামা বুঝল না এটা পরামর্শ ছিল না প্রশ্ন। কি বাসায় নেব? আমি নিজেই হোস্টেলে থাকি, তুমি গিয়ে কোথায় থাকবে? সাদ সাইকেল চালাতে চালাতে কিছু একটা ভাবে। তাহলে আপনি তাড়াতাড়ি বাড়িতে আসার চেষ্টা করবেন। আচ্ছা করব। ইমামা হাসে। এক কাজ করা যায়, তোমার সঙ্গে ফোনে কথা বলতে পারো। আমি ফোন করব। হ্যাঁ এটা ঠিক আছে। বোনের পরামর্শ সাদের পছন্দ হয়। এবার সাইকেলের গতি বাড়িয়ে লনের চারপাশে ঘুরতে থাকে সাদ। ইমামা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে বাচ্চা ছেলেটির দিকে। সাদ ওর আপন ভাই না। 10 বছরের এই ছেলেটি 5 বছর আগে ওদের বাড়িতে এসেছিল। কোথা থেকে তা ও জানত না। সেই বয়সে এই বিষয়ে কৌতূহলও কাজ করেনি। কিন্তু এখন জানে। আনার কারণ কি সেটাও জানে। সাদের বয়স এখন 10। সময়ের সঙ্গে বাড়ির সবার সাথে মিশে গেছে। ইমামার প্রতি সবচেয়ে বেশি টান। ইমামার প্রায়ই সাদকে নিয়ে চিন্তা হয়। এই চিন্তার কারণ সাদের এতিম হওয়া না, বরং এই পরিবারে বেড়ে ওঠা। ইমামার বড় 2 চাচা এবং ছোট এক কাকার বাড়িতেও এমন দত্তক নেওয়া ছেলেরা বড় হচ্ছে, যাদের ভবিষ্যৎ নিয়েও চিন্তা হয় ইমামার। নোট হাতে লনে সাইকেল চালানো সাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে গভীর কিছু ভাবতে থাকে ও। সাদের দিকে তাকালে এমন বহু ভাবনায় হারিয়ে যায়। তবে এর কোনো সমাধান নেই, কারণ ওর হাতে করার মতো কিছু নেই। 4টি ছেলে তখন লাহোরের রেড লাইট এরিয়ায় ছিল। এদের বয়স 18-19-এর কাছাকাছি। বেশভূষা দেখে আপার ক্লাসের মনে হয়। তবে এখানে না এদের বয়স বিবেচনা করার কিছু আছে, না আছে এদের আপার ক্লাসের সাথে থাকা সম্পর্কের খাতিরে আলাদা কোনো সুবিধা। কারণ এখানে ওদের চেয়ে অল্প বয়সী ছেলেরাও আসে এবং আপার ক্লাস তো এখানকার নিয়মিত কাস্টমার। ওরা 4 জন রেল লাইট এরিয়ার ভাঙা গলি দিয়ে ভেতরে ঢুকছিল। 3 জন নিজেদের মধ্যে কথা বলছে আর চতুর্থ জন কৌতূহল নিয়ে চারপাশ দেখছে। মনে হচ্ছে এই প্রথম এখানে আসা। কিছুক্ষণ পর বাকি 3 জনের মাঝে হওয়া কথাবার্তায় স্পষ্ট হয়ে যায় ছেলেটি প্রথমবার এসেছে। গলির 2 পাশে খোলা দরজার সামনে খুব সেজেগুজে দাঁড়িয়ে আছে সব বয়সের সব ধরনের নারীরা। এদের কেউ ফর্সা, কেউ শ্যামলা, কেউ কালো, কেউ সুন্দরী, কেউ মাঝামাঝি পর্যায়ে, কেউ বা সাধারণ চেহারার। গলি দিয়ে সব চেহারা এবং সব বয়সের পুরুষরাও আনাগোনা করছে। হাঁটতে হাঁটতে ওখানকার সবকিছু খুব মনোযোগ দিয়ে দেখছিল এই প্রথম আসা ছেলেটি। তুমি এখানে কতবার এসেছো? ছেলেটি ডানে থাকা বন্ধুকে জিজ্ঞেস করলো। ওর বন্ধু হাসে। কতবার বলতে পারবো না, এখন তো গোনা ভুলে গেছি, কারণ প্রায়ই আসি, গর্ব করে বলল। আমি তো তেমন কোনো অ্যাট্রাকশন অনুভব করছি না। নাথিং স্পেশাল অ্যাবাউট দেম, কাঁধ উঁচিয়ে বলল ছেলেটি। শুধু রাত কাটাতে হলেও অন্তত ভালো পরিবেশ দরকার। এটা তো খুব নোংরা জায়গা। গলির গর্ত আর আবর্জনার স্তূপের দিকে তাকিয়ে অরুচি নিয়ে বলল ও। এবার ব্রু কুঁচকে যায় ওর। এই জায়গার নিজস্ব একটা চার্ম আছে। গার্লফ্রেন্ডের সঙ্গে এখানে নারীদের কোনো তুলনা চলে না। গার্লফ্রেন্ডরা তো আর সেই নাচ দেখাতে পারবে না যা একটু পর তুমি দেখতে যাচ্ছ। তৃতীয় ছেলেটি হেসে বলল।
তাছাড়া পাকিস্তানের যে বড় অ্যাক্ট্রেসের নাচ দেখাতে আজ তোমাকে নিয়ে এসেছি তা দেখলে তো ব্যাস। দ্বিতীয় ছেলেটির কথায় বাধা দিয়ে প্রথম ছেলেটি বলে, ওনার নাচ তো তুমি এর আগেও দেখেছো তাই না? আরে ওটা কিছুই না, ভাইয়ের বিয়েতে শুধু একটা ঝলক ছিল, কিন্তু এখানে আলাদা কিছুই হয়। সে অ্যাক্ট্রেস তো পশ এলাকায় থাকে, তাহলে এখানে কেন আসে? প্রথম ছেলেটি অবদ্ধ ভঙ্গিতে জিজ্ঞেস করলো, তুমি আজকে জিজ্ঞেস করে দেখো, আমি এসব জানতে আসি না। দ্বিতীয় ছেলেটির কথায় বাকি দুইজন হেসে ওঠে, কিন্তু চতুর্থ ছেলেটি তখনও সুচালো চোখে আশপাশ দেখছিল। গলির শেষে এক বিল্ডিং এর সামনে এসে থামলো ওরা। নিচতলায় থাকা দোকান থেকে অনেকগুলো মুক্তোর মালা কিনে হাতের কবজিতে পেঁচিয়ে নেয়। একটা মালা সেই ছেলেটির হাতেও পেঁচিয়ে দেয়, যে এখানে আসতে আপত্তি করছিল। দোকান থেকে পান কিনলো, ঝর্দা দেওয়া পান। ছেলেটির বন্ধু একটা পান ওর মুখে ঢুকিয়ে দেয়, যার জন্য হয়তো জীবন এটাই প্রথম পান খাওয়া। পান খেতে খেতে ওরা চারজন বিল্ডিং এর সিঁড়ি বেয়ে উঠতে শুরু করে। উপরে পৌঁছে দ্বিতীয় ছেলেটি আরেকবার চারপাশ সূক্ষ্ম চোখে দেখলো। সব ঠিকঠাক দেখে চেহারায় তৃপ্তির ঝলক উদয় হয়। জায়গাটা বেশ পরিষ্কার করে সাজিয়ে রাখা, মেঝেতে সাদা চাদর, পাশে হেলান দেওয়ার জন্য কুশন আর জানালার পাতলা পর্দা। কিছু লোকজন আগে থেকে ওখানে জড়ো ছিল। অধিবেশন এখনো শুরু হয়নি। ওদেরকে দেখে একজন মহিলা ছুটে আসে, চেহারায় তার মেকি হাসি। বন্ধুদের ইশারায় সেই ছেলেটি মহিলার দিকে তাকায়। মধ্যবয়সী এই মহিলার চেহারায় গাঢ় মেকআপের প্রলেপ, চুলে মুক্তো আর গোলাপের গাজরা এবং গায়ে জড়ানো শিফনের লাল শাড়ি, যদিও তা শরীর ঢাকার জন্য নয়। ওদের চারজনকে মহিলা এক কোণায় নিয়ে এসে বসায়। ছেলেটি ওখানে বসে প্রথমে মুখের পান পাশের পিংদানিতে ফেলে। পান মুখে নিয়ে কথা বলা কঠিন হচ্ছিল, তাছাড়া পানের স্বাদও তেমন ভালো লাগেনি ওর। বাকি তিনজন বসে নিচু আওয়াজে কথা বলছিল। ও কুশলের সাথে হেলান দিয়ে ওখানে উপস্থিত মানুষজন দেখতে থাকে, যাদের মধ্যে কিছু সংখ্যক তাদের সামনে মদের বোতল ও টাকার বান্ডিল নিয়ে অধীর আগ্রহে বসে আছে। এখানে প্রায় সবার পরনেই সাদা সুতি কাপড়। ঈদগাহ ছাড়া এই প্রথম অন্য কোথাও সাদা কাপড় পরা মানুষের এত ভিড় দেখছে ও। যদিও বন্ধুদের মতো ওর পরনে ছিল কালো জিন্স এবং সে রঙের হাফ হাতার টি শার্ট। ওদের বয়সী কিছু ছেলেরাও সেখানে এইরকম জিন্স আর টি শার্টে এসেছে। কিছুক্ষণ পর জকমকে পোশাক পরিহিত এক মহিলা এসে হলের মাঝে বসে গজল গাইতে শুরু করে। তার সাথে কিছু অনুষঙ্গীরাও ছিল। দুটি গজল শুনিয়ে লোকজনের ছুঁড়ে মারা নোটগুলো তুলে সে খুশি মনে ভেতরে চলে যায়। তার চলে যাওয়ার পরে ফিল্ম ইন্ডাস্ট্রির সে অ্যাক্ট্রেস হলে ঢোকে। উপস্থিত সব চোখ তার দিকে আটকে যায়। হলের চারপাশে ঘুরে ঘুরে পর্যটক মাথার ইশারায় সবাইকে স্বাগত জানায়। অনুষঙ্গীদের এবার কষ্ট করতে হলো না। ক্যাসেট প্লেয়ারে একের পর এক গান বাজানো হলো, যার তালে অ্যাক্ট্রেস নাচ উপস্থাপন করছিল। কিছুক্ষণ আগে নীরবতা ভেঙে উপস্থিত ঈদ সকালে তার প্রশংসার পাশাপাশি মদ খাওয়ায় ব্যস্ত হয়ে পড়ে। তাদের মধ্যে কিছু যারা বেশি জোশে এসে পড়েছিল উঠে তার সাথে নাচ শুরু করে। হলে একমাত্র সে ছেলেটি নিজের জায়গায় কিছু না করে শান্ত চেহারা নিয়ে বসেছিল। তা সত্ত্বেও এটা অনুমান করা কঠিন ছিল না যে ও সেই নাচ উপভোগ করছে। প্রায় 2 ঘন্টা পর যখন অ্যাক্ট্রেস তার নাচ শেষ করে, তখন সেখানকার অর্ধেকের বেশি মানুষ নেশায় বুঁদ। তাছাড়া বাড়ি ফেরা তাদের কাছে কঠিন এই কারণে ছিল যে কারো ফেরার ইচ্ছে ছিল না, তারা সবাই এইখানে থাকবে। সে ছেলেগুলো রাত কাটায় ওখানে। পরের দিন ফেরার পথে গাড়িতে হাই তুলতে তুলতে ছেলেটির বন্ধু ওকে জিজ্ঞেস করলো, তো কেমন ছিল অভিজ্ঞতা? ভালো, ছেলেটি সাধারণ উত্তর দেয়। শুধু ভালো আর কিছু না? তুমিও না? বিরক্ত হয়ে ওর বন্ধু। মাঝে মধ্যে আসার জন্য ভালো জায়গা, তাছাড়া কি সামথিং স্পেশাল টাইপ কিছু নেই? আমার গার্লফ্রেন্ড সে অ্যাক্ট্রেসের চেয়ে বেশি কোয়ালিটিফুল, যার সাথে আমি রাত কাটিয়েছি, নির্বিকার ভঙ্গিতে বলল ছেলেটি। ডাইনিং টেবিল জুড়ে হাসিম মুবিনের পুরো পরিবার উপস্থিত। খাবার খেতে খেতে সবাই একে অপরের সাথে খোশ গল্পে মগ্ন তারা। আলোচনার কেন্দ্রবিন্দু তখন ইমামা, যে এই উইকেন্ডে ছুটি কাটাতে ইসলামাবাদে এসেছে। বাবা, আপনি কি খেয়াল করেছেন ইমামা দিন দিন গম্ভীর হয়ে যাচ্ছে? ওয়াসিম জ্বালানোর উদ্দেশ্যে বোনের দিকে তাকিয়ে বলল। হ্যাঁ, আমিও গত কয়েক মাস ধরে নোট করছি। ছেলের কথায় হাসিম মুবিন মেয়ের মুখের দিকে ভালোভাবে তাকালেন। ভাতের চামচ মুখে রেখে ইমামা ভাইয়ের দিকে সুচালো দৃষ্টি নিক্ষেপ করে। কি ইমামা, কোনো সমস্যায় আছো?
বাবা ওয়াসিম অনেক বাজে কথা বলে, আপনি অযথা ওর কথায় কান দিচ্ছেন। আমি পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি, সবাই তো ওর মতো না। পাশে থাকা ভাইয়ের কাঁধে হালকা চাপড় দিয়ে বলল ইমামা। বাবা একবার ভাবুন, মেডিকেলের প্রথম বছরে ওর এই অবস্থা হলে ডাক্তার হওয়ার পর অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে? ওয়াসিম বোনের সতর্ক সংকেত উপেক্ষা করে ঠাট্টার সুরে বলতে থাকে, বছর লেগে যাবে মিস ইমামা হাসিমের একবার হাসতে। ডাইনিং টেবিলে সবার মুখে হাসি ছড়িয়ে পড়ে। এদের খুনসুটি সবসময় লেগে থাকে। এমন সময় হয়তো খুব কম এসেছে যখন ওরা দুজন এক হয়েছে, কিন্তু কোনো ঝগড়া হয়নি। অনবরত হওয়া এসব ঝগড়া সত্ত্বেও ইমামার সবচেয়ে ভালো সম্পর্ক ওয়াসিমের সাথে, কারণ হয়তো ওদের পিঠাপিঠি জন্ম। আপনি শুধু অপেক্ষা করুন। এবার ওয়াসিমকে কথা শেষ করতে না দিয়েই ইমামা পুরো শক্তি লাগিয়ে ভাইয়ের কাঁধে ঘুষি মারে। কিন্তু তাতে ওয়াসিমের কিছু আসে যায় বলে মনে হলো না। আমাদের বাড়িতে একজন ডাক্তারের হাতে সুস্থতার বাইরে আর কি কি হতে পারে আপনারা উদাহরণসহ দেখছেন। এটা থেকে আন্দাজ করা যায় আজকাল ডাক্তাররা ওয়ার্ডে থাকা রোগীদের সঙ্গে কি ধরনের আচরণ করে। দেশে মৃত্যুর হার বাড়ার অন্যতম কারণ। বাবা ওকে মানা করুন। ইমামা হার মেনে নিয়ে বাবাকে বলল, ওয়াসিম হাসি মুভিন হাসি চাপিয়ে ছেলেকে ধমক দেন। ভদ্র ছেলের মতো মুখ বন্ধ করে নে ওয়াসিম। চলবে।